গণভোট ও সংবিধান সংস্কার ঘিরে রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা। হ্যাঁ ভোট উপেক্ষা হলে বাড়তে পারে অস্থিরতা। হরমুজে আটকে পড়া বাংলাদেশি 6 জাহাজের তথ্য যাচাই চলছে। ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন স্পেসিফিকেশন পেয়েছে, চলাচলে নেই সমস্যা। কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 20 বসত বাড়িতে হামলা ভাঙচুর। এলাকায় আতঙ্ক, গুড়িয়ে দেওয়া হয়েছে মাইক্রোবাসও। ক্রিমিয়া উপদ্বীপে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 29 জন। প্রযুক্তিগত ত্রুটি সম্ভাব্য কারণ। এবং বলিভিয়াকে কাঁদিয়ে 40 বছর পর বিশ্বকাপে ইরাক। আই গ্রুপে ফ্রান্স, নরওয়ে, সেনেগালের সঙ্গে মুখোমুখি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে দেশের রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক ও অনিশ্চয়তা। গণভোট অধ্যাদেশ বাতিলের পথে থাকলেও এর ফলাফল বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানে রয়েছে ভিন্নতা। সরকার বলছে গণভোট সম্পন্ন হওয়ায় অধ্যাদেশের আর প্রয়োজন নেই। অন্যদিকে বিরোধীরা সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। তবে বিশ্লেষকদের মতে প্রধান রাজনৈতিক দলের অনাগ্রহ ভবিষ্যতে নতুন সংকটের জন্ম দিতে পারে। এদিকে আইনজ্ঞরা সতর্ক করে বলেছেন জনগণের হ্যাঁ ভোট উপেক্ষা করা হলে তা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ 2025। সরকারি দল বিএনপি সংসদে গণভোট অধ্যাদেশ উত্থাপন না করার সিদ্ধান্ত নেয় এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার পথে। যদিও তারা বলছে গণভোট হয়ে যাওয়ায় অধ্যাদেশটি আর প্রয়োজন নেই। প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে বলা আছে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের তোলা প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় সদস্যরা বলেছেন সংবিধান সংশোধন করে নয়, বরং সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন রাষ্ট্রপতির জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 বৈধ আইন নয় এবং এটি অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল হিসেবে দেখা উচিত। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল, এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এর আগে সংসদে বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, যদিও জামায়াত জোটের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বিশ্লেষকরা মনে করেন বিএনপির অনাগ্রহ ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে। গত ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তবে বিএনপি আগ্রহ দেখাচ্ছে না যে তারা গণভোটের ফলাফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নেবে। দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়গুলোতে একমত হয়েছিল তা নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে বাস্তবায়ন হবে। বৈশিষ্ট্য হলো সংসদে উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদিত না হলে অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বিশেষ কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, গণভোট আয়োজনে অধ্যাদেশ ব্যবহার হয়েছে যা ভবিষ্যতে সংসদে তা ব্যবহার করার প্রয়োজন নেই। আইনজ্ঞ ও বিশ্লেষকরা মনে করেন সরকারের বাস্তবায়নের উপর নির্ভর করে ভোটের ফলাফল কার্যকর হবে, তবে ভোটের আইনি বৈধতা রয়ে যাবে। গণভোটের ফলাফল বনাম সংসদীয় বাস্তবায়ন, রাজনৈতিক স্বার্থ বনাম জনগণের ম্যান্ডেট, এই দ্বন্দ্ব কতদূর যাবে তা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। হরমুজ প্রণালীতে আটকে পড়া 6টি বাংলাদেশি জাহাজ নিরাপদে ফেরাতে তেহরান সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ببینید یک مرحله به ما اعلام کردن کشتی‌های خودشون رو، ما هم مجوز گرفتیم از شورای عالی امنیت ملی ایران و مسئولین سیاسی و امنیتی برای عبور، اما چون اطلاعات کشتی‌ها دقیق نبود ما نمیتونستیم کمک کنیم. 6টা জাহাজের ব্যাপার, যেটা এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে, আমরা তেহরানকে জানিয়েছি
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোকে সহায়তা করার, কিন্তু এই জাহাজগুলোর যে মানে স্পেসিফিকেশন যেটা সেটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হাতে না আসার কারণে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি এখন। بعد درخواست اطلاعات دقیق از دولت شما کردیم که شماره کشتیرانی بین المللی، نوع سوخت، محل بارگیری و مسیرها رو به ما اعلام کنن که اعلام کردن. این پروسه تقریبا 1-2 هفته طول کشید. আমরা বাংলাদেশের সরকারের কাছে চেয়েছিলাম যে জাহাজের পূর্ণাঙ্গ ইয়েটা আমাদেরকে দেওয়ার জন্য, যে জাহাজের যে স্পেসিফিকেশন, জাহাজের যে নাম্বার থাকে সে নাম্বার এবং কোন ধরনের জ্বালানি ইউজ করে, কোন রুটে আছে, সবগুলো চেয়েছিলাম, সেগুলো আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ। কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় জাগো নিউজ, সময় টিভি ও স্টার নিউজের প্রতিনিধি সহ অন্তত 20টি বসত বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়, গুড়িয়ে দেওয়া হয় একটি মাইক্রোবাসও। মঙ্গলবার রাতে নগুয়া এলাকা থেকে প্রায় 40 থেকে 45 জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে আখড়া বাজার এলাকায় ঢুকে মহড়া দেয়। এক পর্যায়ে তারা গলির দুই পাশের বাসায় হামলা চালিয়ে 20টি বসত বাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা জাগো নিউজ, সময় টিভি ও স্টার নিউজের 3 সাংবাদিকের বাসভবনও লক্ষ্যবস্তু বানায়। একটি মাইক্রোবাসও তারা গুড়িয়ে দেয়। হঠাৎ এই তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ছোটাছুটি করতে দেখা যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র্যাব 14 দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, আধিপত্য বিরোধে হামলার ঘটনা ঘটেছে, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আমার দুই ছেলেরা, আমার ছেলেরা পাশে কেউ নাই, আমি শুধু ছেলেরা মানুষ অনেক গাড়ি বিচারছে আমরা, আমার ছেলেরা কেরে মাত্র, আমার ছেলেরা এই দেখেন কই আমার ছেলে কত সালে পড়তে গেছিলাম 32, কেন পড়তে পড়ালে এটা নষ্ট হয়ে গেছে 1 বছর আগে, যাইতারা না 32। আরেক সারা শাহজালাল বান্নি সারা কাজ করতো, এই ছেলেরা যাইতারা না, এই যে মেতো হচ্ছে কোনা তেমনি মাইরালা কোন আমি সারান্ডিরে লইয়া ঘরের ভিতরে রাখি, ওন বাসা বাড়ি উপবাস আর না ঘরের ভিতরে তারা বাইকে আমার কারোর সাথে শত্রুতা নাই। এলাকার পোলাপানের সাথে, আখড়া বাজারের পোলাপানের সাথে নগর পোলাপানের গন্ডগোল কি না এটা তো আমিও জানি না। তা আমি গাড়ি এনে রাখছি, ভালো কথা। এখন পোলাপানের সাথে যে আমার গাড়ি পাইছে, আমার গাড়ি কোবায় তুই গেছে তসস করে। ফরিদপুরে ঈদের পর হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। এতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফরিদপুরের 40টি পেট্রোল পাম্পের অধিকাংশে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ। কিছু পাম্পে মাত্র 100 বা 200 টাকার তেল পাওয়া গেলেও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। বাস, ট্রাক, মিনি পিকআপ, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালক তেল না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন। অনেক চালক কাজের সুযোগ হারাচ্ছেন। শুধু ফিলিং স্টেশন নয়, খোলা বাজারের দোকানেও তেল বিক্রি বন্ধ রয়েছে। অভিযোগ আছে, সংকটের সুযোগে কিছু দোকানদার সরকারি দামের চেয়ে অনেক বেশি দামে তেল বিক্রি করছেন। যেখানে অকটেনের দাম 120 টাকা লিটার, সেখানে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত। 100 টাকার ডিজেলও বিক্রি হচ্ছে 125 টাকায়। চালকরা সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন, যাতে দ্রুত সংকট নিরসন হয়। কালকে রাত্রি থেকে পর্যন্ত ফরিদপুরে আমি 40টা তেলের পাম্পে ঘুরলাম, বলতেছে তেল নাই। এখন ঈদের বাজার, মধুখালীর থেকে কানাইপুর পর্যন্ত যাইতে 7-8টা পাম্প থেকে একটা পাম্পও তেল দিতে। গাড়ি ঘোড়া বন্ধ। আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব? মানুষ চরম ভোগান্তিতে আছে। এই ব্যাপারে আমি ক্যাব ফরিদপুরের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে যদি কোনো পাম্পে তেল থাকে তাহলে ভোক্তাদের তেল দিতে হবে, এবং যদি তেল না দেয় এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ক্যাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কুমিল্লার দাউদকান্দিতে গাড়ি চাপায় 2 অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 4 জন। বুধবার উপজেলার কানরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক এবং মোহাম্মদ নূর ইসলামের ছেলে মোস্তফা। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক। অন্যদিকে আহতরা হলেন একই এলাকার মোহাম্মদ নবীর হোসেন, মোহাম্মদ কাউসার, ইসমাইল, মোহাম্মদ সাগর মিয়া।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায় সিএনজি চালিত একটি অটো রিকশা যোগে চালক সহ তারা 6 জন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়িটি উল্টে পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলে 2 জন নিহত হয়। আহত হন 4 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানান তারা একটি সিএনজি ভাড়া নিয়ে মেলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নামার পরেই পেছন থেকে গাড়ি ডাকা দিয়া মানে এটা ফেলা দিছে, সিএনজিটা নামা ফেলা দিছে। ফালানোর পরে 2 জন জায়গাতেই মারা গেছে, বারেক ভাই আর হচ্ছে মোস্তফা ভাই। আর আরো অসহায় যত বারেক ভাই খুব অসহায়, সিএনজি অটো চালাইতো, তার ফ্যামিলিটা যেন চলবে খুব কষ্টকর এমন অবস্থা। তার তুলছে পানিতে মরে যাতে আর মোস্তফা বাড়ি খেয়া উঠে আসছিল আর একজন গাড়িতে নামছে আর গাড়ি শুদ্ধ লয়ে গেছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। জানাব আন্তর্জাতিক সংবাদ। ক্রিমিয়া উপদ্বীপের আকাশে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে 29 জন নিহত হয়েছেন। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিমানে 23 জন যাত্রী ও 6 জন ক্রু সদস্য ছিলেন। বিবৃতি অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে নির্ধারিত ফ্লাইট চলাকালে অ্যান্টলোভ 26 বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করে এবং নিশ্চিত করে যে দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে একটি তদন্ত কমিশন কাজ করছে। প্রাথমিকভাবে বিমানটিতে কোনো বাহ্যিক হামলার চিহ্ন পাওয়া যায়নি এবং দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শেষদল হিসেবে 2026 ফিফা বিশ্বকাপের টিকিট কাটল পশ্চিম এশিয়ার দল ইরাক। বলিভিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ে 40 বছরের খরা কাটিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে নাম লেখালো দেশটি। মঙ্গলবার মেক্সিকোর ওয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুটি দৃশ্য দেখা গেল। একটি ইরাকের বাঁধ ভাঙা উল্লাস এবং অন্যটি বলিভিয়ার খেলোয়াড়দের কান্নার দৃশ্য। আন্তঃমহাদেশীয় প্লে অফ ফাইনালে বলিভিয়াকে হারানোর মধ্য দিয়ে 1986 সালের পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পেল ইরাক। ম্যাচে 2 দলই প্রাণপণ চেষ্টা চালায়। বল দখল ও আক্রমণে বলিভিয়া এগিয়ে থাকার পরও প্রাপ্তির হাসি নিয়ে মাঠ ছেড়েছে ইরাক। প্রথমার্ধের 18 মিনিটে ইরাককে লিড এনে দেন আলী আল মাহাদি। গোল হজমের 20 মিনিট পর ম্যাচের 38 মিনিটে বলিভিয়া সমতা ফেরায় মোইসেস পানিগুয়ার গোলে। প্রথমার্ধের খেলা শেষ হয় সমতাতেই। দ্বিতীয়ার্ধে বলিভিয়ার স্বপ্ন শেষ করে দেন ইরাকের আইমেন হোসেন। 53 মিনিটে তার গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইরাক। এই ব্যবধানেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি 40 বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল পশ্চিম এশিয়ার দেশটি। কোয়ালিফাই করার পর নিশ্চিত হয়ে গেছে তাদের গ্রুপও। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের আই গ্রুপে পড়েছে তারা। গ্রুপের বাকি 2 প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল। 16 জুন ফক্সবোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের বিপক্ষে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণভোট ও সংবিধান সংস্কার ঘিরে রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা। হ্যাঁ ভোট উপেক্ষা হলে বাড়তে পারে অস্থিরতা। হরমুজে আটকে পড়া বাংলাদেশি 6 জাহাজের তথ্য যাচাই চলছে, ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন। স্পেসিফিকেশন পেয়েছে, চলাচলে নেই সমস্যা। কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 20 বসত বাড়িতে হামলা ভাঙচুর। এলাকায় আতঙ্ক, গুড়িয়ে দেওয়া হয়েছে মাইক্রোবাসও। ক্রিমিয়া উপদ্বীপে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 29 জন। প্রযুক্তিগত ত্রুটি সম্ভাব্য কারণ।
এবং বলিভিয়াকে কাটিয়ে 40 বছর পর বিশ্বকাপে ইরাক, আই গ্রুপে ফ্রান্স, নরওয়ে, সেনেগালের সঙ্গে মুখোমুখি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।